এখন 3টা মোটরসাইকেল অলরেডি লাইনে, জানি না পাবো কিনা। বাজার ওদিক সব বন্ধ, পাম্প সব বন্ধ। সামনে রানীরহাট বাজার, দেখতে হবে তেলের কি অবস্থা। একটু বেশি করে দেওয়া যায় না দাদা? পেট্রোল আছে, পেট্রোল দেখ। এটাকে মারি দিছে নাকি আসি এত সিরিয়াল কে? তেলের সিরিয়াল কোন পাম্পে তেল নিবো এরা? ইয়া আল্লাহ, ঢাকা এক্সপ্রেস হোন্ডা তো আমরা বের হইতেই পারি। ইয়া ছোট গাড়িটা, আল্লাহ মাফ কর। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 5টা 33। আমার গাড়ির মিটারে অবশ্যই দেখা যাচ্ছে যে ট্যাঙ্কি ফুল। এই মুহূর্তে রওনা দিচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে, গাইবান্ধা টু রাঙামাটি। আমরা সবাই জানি যে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এই সময় তেলের, যে ইরান আমেরিকার যুদ্ধের কারণে গোটা বাংলাদেশে তেল সংকট, 200 টাকার বেশি তেল কোথাও দেয় না। তো আমি আসলে বিগত 3-4 দিন ধরে কয়েকটা পাম্প থেকে তেল নিয়ে আজকে ফাইনালি আমার ফুল ট্যাঙ্কি লোড নিশ্চয়ই দেখা যাচ্ছে। সো ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 34। আমি আর আমার ছোট ভাই জয় যাত্রা শুরু করলাম রাঙামাটির উদ্দেশ্যে। এখান থেকে ঢাকা যাব, তারপর ঢাকা থেকে রাঙামাটি। এই পুরো জার্নিটার মধ্যে আসলে আমরা দেখব যে কতটুকু সংকট আসলে তেলের, বিশেষ করে হাইওয়েতে, যে আমি কোন কোন পাম্পে গিয়ে তেলের কি পরিমাণ ক্রাইসিসের মধ্যে পড়ি বা সিচুয়েশনটা কি। মূলত এই জার্নিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই সঙ্গেই থাকবেন। ডাইন পাশে ইন্ডিকেটর দিয়ে গাড়ি হাইওয়েতে বাম পাশে লেন চেঞ্জ করতেছে। আরে এই কারণেই তো দুর্ঘটনাগুলো হয়, মানে রাস্তা ফাঁকা, নিয়ম নীতির কোনো তোয়াক্কা নাই, ইন্ডিকেটর নাই। এই জন্যই তো আসলে রাস্তাঘাটে এইভাবে দুর্ঘটনাগুলো হয়। বাস ড্রাইভাররা তো ওই কারণেই তো আসে যায় পিছন দিক দিয়ে মারি দেয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, সকালে শীতের কুয়াশাটা দেখছিস? ওয়াও! হ্যাঁ, ও চাঁদ, সকাল 6টার সময় আকাশে চাঁদ, একদিকে সূর্য উঠতেছে আর একদিকে অর্ধেক চাঁদ। আর ডান পাশে মনে হচ্ছে সাজেক ভ্যালি। আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জেলার বা অন্য কোনো অঞ্চলের রাস্তা এতটা ক্লিয়ার। ক্লিয়ার বলতে আসলে যে গাড়ির চাপ নাই। ঢাকা রংপুর হাইওয়েতে শুধুমাত্র রাতের বেলা ছাড়া, রাতে তো নির্দিষ্ট টাইম, যে সন্ধ্যা 6টা থেকে 11টা 12টা পর্যন্ত এই রোডটার মধ্যে গাড়ির চাপ থাকে, কিন্তু এরপরে এই রাস্তায় আসলে 1-2 কিলোমিটার পর্যন্ত কোনো গাড়ির দেখা পাওয়া যায় না। এক্সপ্রেসওয়েটা এতটাই ক্লিয়ার, আর এই ক্লিয়ারের মধ্যে গাড়ি চালায় আসলে মজাই আলাদা। এই মুহূর্তে গাড়ির স্পিডে মিটার আছে হচ্ছে 85, 82, 83, কিন্তু মনেই হচ্ছে না যে গাড়ি আসলে এত গতিতে দৌড়াচ্ছে। ঢাকার দিকে আমরা যাচ্ছি, এই লেনটাতে এখন গাড়ির চাপ নাই 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 বললেই চলে, বলতে একদমই নাই। সব মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস তো এই মুহূর্তে কল্পনাই করা যাবে না। এই সকালের ঠান্ডাটার জন্যই মানে এত ভোরে বাড়ানোর মজাই অন্যরকম বের হওয়ার। এই শীতের সকালের আবহাওয়াটাই একটা অন্যরকম। যারা শীতের সকালে বাইক রাইড করছে এরাই বুঝবে এর মজাটা কি। বাপরে, এত কুয়াশা সিরাজগঞ্জ এরিয়াতে, মানে মারাত্মক লেভেলের কুয়াশা। হ্যাঁ, সামনে যমুনা সেতু। হ্যাঁ, মনে হচ্ছে পাহাড়ের উপরে আছি, কুয়াশা উঠতেছে। ভাটিয়ারি থেকে হাটহাজারী রোড, এটা হাটহাজারী হয়ে আমরা যাব রাঙামাটি। পাহাড়ের উপরে বাতাস রে। রাস্তাটা একটা আলী কদমের মতো।
মানে রাঙামাটি জায়গাটা মনে হচ্ছে একটা সুড়ঙ্গ। হ্যাঁ, মানে পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতেছি, মাঝখানে আবার পানি, চারপাশেই পাহাড়। মনে হচ্ছে একটা বাহিরের জায়গা থেকে সুড়ঙ্গ দিয়ে, রাস্তা দিয়ে সুড়ঙ্গের মধ্যে ঢুকতেছি। সুড়ঙ্গের নাম কি? রাঙামাটি সুড়ঙ্গ। ইয়ো প্রাণের রাঙামাটি, সুড়ঙ্গের মাথা দিয়ে রাঙামাটি দেখা যাচ্ছে, পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে। এতক্ষণ সুড়ঙ্গে ছিলাম, এই যে রাঙামাটি পাহাড়ে ঘেরা। ওয়াও! বাংলাদেশ বেতার রাঙামাটি। রাঙামাটি সেনানিবাস। কি হয়েছে বাপরে বাপ? ওই যে সিরিয়াল, এই যে রাঙামাটি। সর সর হয়ে গেছে, সর মনে হচ্ছে নদী। ইয়া আল্লাহ, হ্যাঁ সর্বনাশ। যাক, আল্লাহর অশেষ সহমত, ফাইনালি রাঙামাটি পৌঁছাই গেছি গাইবান্ধা থেকে রওনা দিয়ে। আজকে ঢাকা থেকে রওনা করছিলাম ভোর 4টায়, ঘড়ির কাঁটায় এখন বাজে 2টা। এটা হলো আমাদের হোটেল রাজমহল। গুড মর্নিং গাইস। ঘড়ির কাঁটায় 6টা 40। আমরা এখন রাঙামাটি থেকে আমাদের ফিরতি যাত্রা শুরু করলাম। আমরা এখন গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেটা প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে আসলে এই ট্যুরে আমরা দেখাবো যে তেলের কতটুকু সংকট হইতে পারে গাইবান্ধা টু রাঙামাটি, রাঙামাটি টু গাইবান্ধার এই জার্নিটাতে। গতকালকে আমরা আসলে সন্ধ্যার সময় ভিডিও করার ট্রাই করছিলাম সবগুলা লোকাল পাম্পে, কিন্তু প্রশাসনিক এবং স্থানীয় কিছু জটিলতার কারণে আসলে ভিডিও শুট করা পসিবল হয় নাই। আসলে গতকালকে কোনো পাম্পেই তেল ছিল না। তারা বলছে যে আজকে রবিবার রাত্রের মধ্যেই গাড়ি চলে আসবে, আশা করি হয়তো বা তেল পাবো। মিটারে কাটা অনুযায়ী আমার মনে হচ্ছে যে গাড়িতে খুব বেশি হলে 3 থেকে 3.5 লিটার তেল হবে। এখন বাম পাশে একটা পাম্প দেখতে পাচ্ছি, এটা অবশ্য আমাদের আসার পর থেকেই দেখতেছি যে ব্যারিকেড বন্ধ, অকটেন নাই। রাঙামাটির অবস্থানটা এতটাই ভয়াবহ যে আসলে এখানকার যে মেইন কিছু পাম্প ছিল, সেই পাম্পে গত কয়েকদিনে বাইকার্সদের মধ্যেও হাতাহাতি হয় এই তেল নিয়ে। আর এখানে তেলের সংকটটা এতটাই বেশি কারণ আসলে রাঙামাটির যে উপজেলা পর্যায়ে যে নৌকাগুলো চলে বা যে যানবাহনগুলো চলে, তারা আসলে এই রাঙামাটি সদর থেকেই সব তেলগুলো সংগ্রহ করে। তাদের উপজেলা পর্যায়ে আসলে ওই ধরনের তেলের পাম্প নাই, কারণ এটা পুরোটা একটা দ্বীপ। উপজেলাগুলো বিভিন্ন দ্বীপ বেষ্টিত, যার কারণে আসলে এই পাম্পগুলো না হওয়ার কারণে সেন্ট্রাল শহরের উপরে আসলে এতটা প্রেসার। এখানে সেন্ট্রালে 4টা পাম্প আছে, 4টা পাম্পের কোথাও তেল আমরা গতকালকে পাই নাই। শুধুমাত্র ডিজেল সরবরাহ করা হচ্ছিল, তো বিশাল লাইন। কিছু ডিজেল চালিত ডিজেল ইঞ্জিন চালিত নৌকা আছে যেগুলো আসলে মৎস্য শিকার করে বিভিন্ন পরিবহন আনা নেওয়ার জন্য এক উপজেলা থেকে আর এক উপজেলা তারা চলাচল করে। তো ডিজেলটা অ্যাভেলেবেল, এমনকি যে পেট্রোলটাও পাওয়া যায় না, যে অকটেনের পরিবর্তে পেট্রোল দিয়েও চালানো যাবে। লেটস সি আজকে আসলে কি আছে কপালে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। ওয়েদারটাও অনেক মেঘলা। ওয়েদার অ্যাপ বলতেছে যে আগামীকাল থেকে রাঙামাটিতে বৃষ্টি হবে এবং অলরেডি আজকে থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি যে অব্যাহত আছে। বিশেষ করে উত্তরবঙ্গে গত 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হবে। দেখা যাক আমরা আসলে রাস্তায় কতটুকু বৃষ্টি পাই। তবে ওয়েদারটাও অস্থির। ওয়াও, এই ওয়েদারের মধ্যে আসলে বাইক রাইড করার মজাই আলাদা। কিন্তু টেনশন কাজ করতেছে যে আসলে তেলের পরিমাণের উপর। আল্লাহর অশেষ রহমতে যদি অন্তত 500-1000 টাকার 2টা তেল পাওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যে অনায়াসে পৌঁছাইতে পারবো।
রাঙামাটি শহরটা আসলে বিশেষ করে নট অনলি রাঙামাটি, মানে চট্টগ্রামের এই সাইডটাতে ফটিকছড়ি, রাঙামাটি, মানিকছড়ি, আমি যতবারই এইদিকে আসছি একটা জিনিস খেয়াল করলাম যে আসলে রমজান মাসে এই প্লেসগুলা খুবই, মানে কি বলবো, সংযম তারা আসলে মেনটেন করে। অন্যান্য সময় যেমন এই বছরে আমার 3 থেকে 4 বার রাঙামাটি আসা হয়েছে, তো রমজানে আমি প্রথম রমজানেও এখানে ছিলাম, এবং আজকে 20 রোজা 21 রোজা পার হয়ে গেছে। তো এখানে সেম অবস্থা, প্রথম রমজানে যেমন এবং শেষের দিকেও একই, যে বিকালবেলা বা সারাদিন এই অঞ্চলটাতে ঘোরাফেরা করলে মনে হয় যে করোনার সময় যেমন একটা লকডাউন সিচুয়েশন ছিল, যে কেউ ঘর থেকে বের হইতো না বা দোকানপাট বন্ধ ছিল। তো এই বিশেষ করে রাঙামাটি ফটিকছড়ির এই অঞ্চলটার দিকে মানে এই রমজান মাসটা ওই রকমই মনে হয়, যে কেউ দেখলে হুট করে একটু অবাক, মানে অবাকই হবে যে দোকানপাট বন্ধ, লোকজনের আনাগোনা খুবই কম, একদম মাগরিবের আগে আগে। এই যে রোডটা এখন দেখতেছেন, এই রোডটা আসলে সেন্টার পয়েন্ট, এখানে কিছু মার্কেট আছে। এই জায়গাটা আসলে শুধুমাত্র সন্ধ্যার দিকেই প্রচুর ভিড় হয়, যখন আসলে মার্কেট খোলা হয় এবং ইফতারটা শেষ হয়। ডান পাশে একটা পাম্প আছে, দেখি কপালে কি আছে। অকটেন নাই, সেম সেম অবস্থা, ডিজেলও নাই, অকটেনও নাই। তো যেটা বলতেছিলাম, আসলে এই রোডটা প্রচুর ভিড় থাকে, কারণ এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এবং অলরেডি সকাল 7টা বাজে, দেখেন দোকানপাট বন্ধ, লোকজন নাই বললেই চলে। এরকম সারাদিন থাকে আসলে। এই জিনিসটা ভাবতে খুব ভালো লাগে যে আসলে তাদের সংযম বা বিষয়গুলো খুবই পিওর বলা চলে আর কি। এমনকি আপনি এখানে যদি রমজান মাসে আসেন বা রমজান মাস ছাড়া অন্য সময় কিছু দেখবেন, ভালো ভালো খাবারের হোটেল আছে যেগুলো আসলে রমজান মাসে ছাড়া খুব ভালো চলে, কিন্তু এই রমজান মাসটাতে আমি দেখছি যে আসলাম আমি, এইসব হোটেলগুলো আসলে প্রথম রমজান থেকে বন্ধই ছিল। সেখানে আসলে ইফতার ছাড়া অন্য কোনো 3 বেলার খাবার আমি পাই নাই। ইভেন এই যে আমি 22 রোজার পরে এটাতে আসলাম, শুধুমাত্র গতকালকে আমি একটা রেস্টুরেন্টে মানে ভালো মানের খাবার পাইছি আর কি। আর অন্যান্যগুলো সব লোকাল, তাদের খাবারগুলোও ভালো। আসলে ওগুলো মানে যদি আমি বলি যে কিছু মানুষ ক্লাসি মেনটেন করে, খুব নাইস পরিবেশ, ইন্টেরিয়ার ডিজাইন, এ ধরনের রেস্টুরেন্ট ছাড়া আসলে খেতে বসেন না। তারা ওইসব লোকাল রেস্টুরেন্টে আসলে একটু গা ছিংছিঙ্গাবেই। এটা একটা আলাদা ক্লাসের লোকজনের ক্ষেত্রেই পসিবল। তো ওই ধরনের ক্লাসি রেস্টুরেন্টগুলো আসলে রমজান মাসে একটু বন্ধই থাকে। তবে 22 রোজার পর কি 20 রোজার পরে তারা সীমিত পরিসরে ওপেন করে, কিন্তু খাবারের মেনুগুলো খুবই লিমিটেড। এই জিনিসটা আসলে যেটা আমাদের এলাকায় সচরাচর দেখতে পাওয়া যায় না, বিশেষ করে উত্তরবঙ্গ বা আপনি সিটি লেভেল শহরগুলোর কথা যদি চিন্তা করেন, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, বগুড়া, আরো বড় বড় যে শহরগুলো আছে আর কি, ডিস্ট্রিক্ট লেভেলের শহরগুলো, সেখানে দেখবেন সব ধরনের খাবারের হোটেল আসলে পুরাদমেই খোলা থাকে। যাই হোক, আমরা অলরেডি 2টা পাম্প পার হয়ে আসছি। 2টা পাম্পে তেল নাই এখন। সামনে আরো 2টা পাম্প আছে, জানি না কপালে আসলে কি আছে। এখানে আর একটা পাম্প। এখন 3টা মোটরসাইকেল অলরেডি লাইনে, জানি না পাবো কিনা। অফিসও তো বন্ধ। কয়টায় দিবে? কয়টায় আসে? চিন্তা করা যায়। বাজে 6টা 47, 8:30 থেকে তেল দিবে, অলরেডি এখনই লাইন ধরা শুরু হয়ে গেছে। হুম, পাম্পের লোক এখনো আসে নাই। ওকে, তার মানে এতক্ষণ অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সো চিটাগং রোড থেকে ট্রাই করতে হবে। এটা হচ্ছে রাঙামাটি মারি স্টেডিয়াম। কল্যাণপুর পাম্প, এটা হলো যে কল্যাণপুর পাম্প। অকটেন নাই। কই পেট্রোল? দুবিয়াই তো বন্ধ।
ভেতরে তো ঢোকার রাস্তাই তো বন্ধ। হ্যাঁ, এটা সবগুলা, হ্যাঁ সবগুলো 9টার আগে ঢুকবে না কেউ। এটা ছিল কল্যাণপুর পাম্প। করার নেই, এখান থেকে বের হয়ে যেতে হবে আমাদের। এটা রাঙামাটি সরকারি কলেজ। এগুলো সব বিলের মাছ, শোল মাছ। এখানকার যে লেক আছে সেই লেক এবং বিলের মাছ। তেলের সংকটের কারণে আসলে পাহাড় থেকে নামার সময় ইঞ্জিন বন্ধ করে নামতে হবে, কিচ্ছু করার নাই। একটু হলেও তেল সাশ্রয় করার জন্য। ও ওয়াও, আমরা এখন ভেদি বাজার পার হচ্ছি। মূলত এখান থেকেই রাঙামাটি শহরটা শুরু হয়। তো আমরা এখন রাঙামাটি শহর থেকে অলমোস্ট বের হয়ে পড়ছি। আমরা বের হয়ে আসলাম রাঙামাটি শহর থেকে। একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হলো যে যদি হাটহাজারীর এদিক থেকে তেল পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি হিয়াকো হয়ে বালুরঘাট হয়ে বের হই, ওই রোডটাতে কিন্তু পাম্প আছে, কিন্তু যানবাহনের চাপ কিন্তু নাই। আরে গাড়ির স্টার্ট বন্ধ, 57 কিলোমিটার স্পিডে নামতেছি। তবে আমরা একটা জিনিস কিন্তু ভুল করছি, সেটা হচ্ছিল যে আসার সময় কিন্তু তেলের আর একটা ট্রায়াল দিতে পারতাম। চট্টগ্রাম এরিয়াতে ঢোকার পরে কিন্তু আমরা তেল নিয়ে কোনো চিন্তাই করি নাই যে তেলটা ফুল ট্যাঙ্কি করে নেব। আসলে এটা তো চিন্তাই করি নাই যে রাঙামাটিতে এরকম অবস্থা হবে। আমি আরো ভাবছিলাম যে রাঙামাটি তো আসলে একটু ছোট্ট জায়গা, কিন্তু এখানে উপজেলার লোকজন এসে যে তেল উঠায়, এটা তো মারাত্মক অবস্থা। কি এলপিজি? এলপিজি? হ্যাঁ, 1-2 লিটার দেওয়ারও কোনো ব্যবস্থা নাই? বাজার দোকান এখন কি খুলছে দোকান? ওদিক সব বন্ধ, পাম্প সব বন্ধ। অন্তত 2 লিটার যদি একটু ব্যবস্থা করে তাহলে তো খুব উপকার হইতো আর কি। তেলের অবস্থা খুব বাজে, যাবো বহুত দূর। পেট্রোল হইলেও চলবে। ব্রাদার, কোনো উপায় আছে কি? এই মুহূর্তে গাড়ি ইঞ্জিন বন্ধ। 50-এ নামতেছি উপর থেকে। মোটামুটি উপর না, চলে, গতি আছে। সামনে রানীরহাট বাজার, দেখতে হবে তেলের কি অবস্থা। আমার তেল পাওয়া যাবে? তেল নাহলে কই রাউজান? হ্যাঁ, ফাইনালি 500 টাকার তেল পাওয়া গেছে। বল। হ্যাঁ, না, 500 টাকার অকটেন পাওয়া গেছে। 4 লিটার তেল। আশা করি 4 লিটারে আমরা অনেকটা পথ যাইতে পারবো। নাম, ওটা কি অকটেন? Even
কাকা যাইতাম হলো রংপুর, একটু বেশি করে দেওয়া যায় না দাদা? আর 200 টাকা দেওয়া যায় না দাদা? এই থামতে থামতে যাইতে খুব কষ্ট হইতেছে। একটু রিকোয়েস্ট করলে হবে না চাচা ম্যানেজারকে? দেখ না, পেট্রোল আছে, পেট্রোল দেখ। নাম কি পাম্পের? বিএন সোনারগাঁ ফিলিং স্টেশন, মাত্র 200 টাকার তেল পাইলাম। দেখা যাক সামনে আর কোন পেট্রোল পাম্প আছে। এই যে তেল নিচ্ছে। হুম, সব তো রোডের পাশে। কিন্তু কথা হলো যে বাম পাশে সিরিয়ালে তেল নাই, বুঝছে, ডান পাশে সিরিয়ালে তেল আছে। ভাই অকটেন বা পেট্রোল দেওয়া যাবে কাকা? কাকা রংপুর যাবো কাকা, একটু দয়া মায়া করো কাকা। হ্যাঁ, কয় বলে দয়া মায়া কেন যে করব, তুমি কেন করবা না যে? ইয়া ফোয়া মাছ কেটে মারি দিছে নাকি? আসি এত সিরিয়াল কে? তেলের সিরিয়াল কোন পাম্পে তেল নিবো এরা? ও মা, আল্লাহ জানে কি বেন অবস্থা। জিজ্ঞেস, সব সামনে, শ্বশুর বাড়ি যাও। অকটেন ওই ভেতরের গুলোতেই পাওয়া যাবে, বুঝছিস? হাইওয়েতে আসলে অকটেন পাওয়া যাবে না, হাইওয়েতে সব হলো ডিজেল, লং রুটের গাড়ি না, অকটেন না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, সোনারগাঁও ফিলিং স্টেশন। তোর 200 করে টোকাইতে টোকাইতে আসতেছি। একটু দেখেন না দেওয়া যায় কিনা।
হাজার হাজার খানেক টাকা তেল দিলে যাইতে পারতাম, তাহলে রাস্তায় থামা লাগতো না। 500 500 হবে না? দেন না একটু, একটু দয়া মায়া করেন। হ্যাঁ, 2 লিটার দেন। দুই 4 লিটার হইলেও হয়। 4 লিটার, দুই না, 4 লিটার তেলে আলহামদুলিল্লাহ ঢাকা পার হইতে পারবো। আর 2 লিটার দেন না দাদা, প্লিজ একটু রহম করেন। একটু দিলটা নরম করেন, দেন না একটু বিসমিল্লাহ বলে দেন। যাবো অনেক দূর, কাছাকাছি লোক হইলে তো বলতাম না। আমাদের এলাকাতে আমরা ওই 200 টাকার তেল নিয়ে চলি। এখন ঈদ যাত্রা তো যাচ্ছি বাড়িতে। দেখ আলহামদুলিল্লাহ, যাক অবশেষে সোনার গায়ে পাইলাম তেল। 4 লিটার, 4 লিটারে ঢাকা পার হয়ে যাবো আলহামদুলিল্লাহ। জামু রংপুর, হ্যাঁ ওই যে ঢাকা পার হয়ে তারপরে যদি 4 4 8 আর ওটি হলো 200 তেল আছে। মনে কর যে অলমোস্ট আমি মনে করি যে 12 লিটার তেল আছে, হয়ে গেছে তেল। আর লাগবে না, এখন খিচি টান। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, মানে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি। ফেনী এখান থেকে মনে হয় আর 12 কিলো। কে আছে গ্রিন লাইন? ইয়া আল্লাহ, ইয়া ছোট গাড়িটা। ইনশাআল্লাহ মাফ করো। এ क्या बोली? ওই দেখ বামে চাকে দেখ ওটি। কত করে দিচ্ছেন? 2 একটু বাড়া দাও, কারণ আমরা রংপুর যাবো। সেই রাঙামাটি থেকে আসতেছি। 2 লিটার মিল করে দেন। কে অন্যান্য জায়গায় তো সরকারি দেখলাম যে 2 লিটার, পিছনে তো দেখলাম যে 2 লিটার আপনারা 240 টাকা দিচ্ছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ঢাকা এক্সপ্রেস। জাস্ট টান দিয়ে চলে যাবো তো, আর রংপুর যাবো ভাইয়া।
হোন্ডা তো আমরা বের হইতেই পারি। তেরি কি আরে বেডি 2 লিটার দিলেই এলা হয়ে যাবে বেডি। দেন কয় টাকার? 200 টাকার 150 দেখ, কোনো সমস্যা নেই। কতটুকু দিবেন? 200-র বেশি তো আর না। দেন, যা দিবেন তাই নেব। কটটুক বলে তেল বাতিছি না, কটটুক রাঙামাটি থেকে টোকাইতে টোকাইতে আসলাম তেল। প্রত্যেকটা পাম্পে 200, 250, 500, 150। একটা পাম্পে খালি মনে হয় 400 টাকার তেল দিছে, না 500, 4 লিটার তেল। হ্যাঁ, আমরা কোথা থেকে আসতেছি হিসাব আছে, কেমন কথা। আউট। ফাইনালি আমার প্রাণের শহর গাইবান্ধা। সকাল 6টায় রাঙামাটি থেকে রওনা করছিলাম, সন্ধ্যা 6টার সময় গাইবান্ধা ঢুকলাম। প্রাণের শহর গাইবান্ধা, দীর্ঘ পথ। আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক ফাঁকা ছিল আজকে, যার কারণে এত কম সময়ের মধ্যে আসতে পারছি।